এই ডিবেটের খুব ইন্টারেস্টিং পার্ট সুমন চট্টোপাধ্যায়, সাংবাদিক। আমি জানি না তার অনুষ্ঠানগুলো শুনলে আমরা কতটা ঋদ্ধ হতে পারি। আমার নিয়ে আমার প্রশ্ন আছে, হতে পারে আমাকে নিয়েও তার প্রশ্ন থাকতে পারে, আবার প্রশ্ন নাও থাকতে পারে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এই সুমনবাবু যখন শুরু করছেন, একটা হিউম্যান দারুণ এনেছেন যে তিনি কেন এখানে এসছেন। তারপর তিনি বলেছেন পুরো ব্যাপারটাই হচ্ছে একটা জ্যোতিষের মতো। তারপর তিনি বলছেন এইগুলো তো হওয়াই স্বাভাবিক, অর্থাৎ পরিবর্তন হবে, উচ্ছ্বাস তৈরি হবে, পরবর্তীকালে উচ্ছ্বাস ধ্বংসও হয়ে যাবে, মানে একটা চক্রপথ পরিবর্তনের মতো। এবং সেটার জায়গা থেকে দাঁড়িয়ে তিনি মার্ক্সবাদকে স্বাভাবিকভাবে আক্রমণ করে দিচ্ছেন, এবং মার্ক্সবাদকে তিনি এত সুন্দরভাবে আক্রমণ করছেন এবং সেটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। অদ্ভুত ব্যাপার। আমি এই জন্য বলছি, এটা শুনে যাদের খুব খারাপ লাগছে তারা রাজনীতির কোনো অনুষ্ঠান শোনারই যোগ্য নন। যারা এইটুকু শুনে পালিয়ে যাচ্ছেন তারা রাজনীতির কোনো অনুষ্ঠান শোনারই যোগ্য নন। সুমনবাবু কি বলছেন যে একটা সময়ে লেখা থাকতো মার্ক্সবাদ সর্বশক্তিমান, ইহাই বিজ্ঞান। নিশ্চয়ই এভাবে যদি কেউ মার্ক্সবাদ বুঝিয়ে থাকে সে মার্ক্সবাদটাও বোঝে না। কিন্তু সুমনবাবু যেভাবে বললেন রাজনীতিতে পরিবর্তন হবে, উচ্ছ্বাস তৈরি হবে, তারপরে ভয়ঙ্করভাবেই সমস্ত হতাশা তৈরি হবে, ব্যাপারটা কি এত সরল? আজকে জারের যুগ থেকে এই যুগে অবধি আমরা এসছি, এত সরল যে জার চলে গেছে অন্য রাজা এসছে, নাকি মানুষের কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট হয়েছে? জারের যুগে মানুষ যে জায়গায় দাঁড়িয়েছিল আজকে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে নেই। আজকে মানবাধিকারের একটা বিষয় তৈরি হয়েছে। তাহলে মানুষের এই কোয়ালিটেটিভ পরিবর্তনটাকে যদি আমি বলি যে সবই আসলে সমান, এরকমইভাবেই চলতে থাকবে চিরকাল। তার মানে কি গুণগত পরিবর্তন মানুষের জীবনে যেটা হয়, একটা 15 বছরের ছেলে আর 25 বছরের ছেলের মধ্যে যে তফাৎটা থাকে, একটা 5 বছরের ছেলে আর 15 বছরের ছেলের মধ্যে যে তফাৎটা থাকে, সেটা অস্বীকার করে যাওয়া নয়। ফলে ওই যারা বলেছেন মার্ক্সবাদ সর্বশক্তিমান মানে ইহাই বিজ্ঞান, এটা যদি একটা ভয়ঙ্কর ভুল ফিলসফিক্যাল জায়গা হয়, ওইভাবে দেয়াল লিখে রাখা না বুঝিয়ে কেন এটা বিজ্ঞান, তাহলে সুমনবাবু যে কথা বলছেন সেটাও তো এই মার্ক্সবাদ সর্বশক্তিমান ইহাই বিজ্ঞানের মতো কথা। অর্থাৎ এটাই হবে অনিবার্য একটা বিষয়, যেন বিষয়গুলো তা নয়। এরপর তিনি সোলজানিসিনের রাশিয়ার কথা বলছেন। এখন আমি বারবার এটা নিয়ে আলোচনা করে দেখেছি যে সোভিয়েত ইউনিয়নের পতন নিয়ে আলোচনা করার সময় আপনি যতটা আগ্রহী হন, সোলজানিসিনদের আমলে সোভিয়েত ইউনিয়ন কোন জায়গায় গেছিলো সেটা নিয়ে কিন্তু অতটা কেউ আগ্রহী হয় না। সোভিয়েত ইউনিয়নের সময় সোলজানিসিনদের হাত ধরে রাশিয়া কোন জায়গায় গেছিলো, লাল পতাকা খুব খারাপ করে যে উড়িয়ে দিন, কিন্তু লাল পতাকা পরবর্তী রাশিয়ায় কী হয়েছিল সেটা নিয়ে কোনো কথা হয় না। একটা সময় অবধি অন্তত রাশিয়া থেকে মহিলারা চিপ প্রস্টিটিউট হয়ে গোটা দেশে পৃথিবী জুড়ে ঘুরে বেড়াবে, এই কথা কেউ ভাবতে পারতো না। তাহলে সোলজানিসিন কি এই উন্নয়ন এনেছিল? তাহলে কোন উন্নয়নটা আপনার কাছে গ্রহণযোগ্য হবে? যে আপনার দেশের মহিলারা চিপ প্রস্টিটিউট হয়ে বিশ্ব ঘুরে বেড়াবে, নাকি তাদের ডেভেলপমেন্ট হবে নিজের মতো করে, তারা বিমান চালানো থেকে পৃথিবীর সমস্ত কাজে অগ্রণী ভূমিকা নেবে? এই প্রশ্নটা তো আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখলাম সেই ক্লাস বায়াসনেস। সুমন চট্টোপাধ্যায় বলছেন এই যে কলকাতা ক্লাব আছে তার আর্টদালিরাও যদি সরকার তৈরি করতে, এর থেকে ভালো সরকার তৈরি হতো। একদম ঠিক কথা বলেছেন। কিন্তু আর্টদালিদের তো আন্ডার এস্টিমেট করার কিছু নেই, কারণ এই আর্টদালিরাই আসলে সরকার তৈরি করেন বারবার। এই আর্টদালিদের কথাগুলোকেই কিন্তু এই মূল স্রোতের মিডিয়া থেকে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো ক্র্যাশ করে দেয়। তাই জন্যে সুমনবাবুকে নিশ্চয়ই পড়েছেন, সুমনবাবুকে ওই বইটার কথা আমি একবার বলবো রেফারেন্স হিসেবে। চিলেকোটা সেপাই, সেখানে হাড্ডি খিজিল লড়াই আসে শুধুমাত্র আইয়ুব খানের কালো হাত ভেঙে দেওয়ার জন্য নয়। সে চিৎকার করে বলে আইয়ুব খান যেমন আমাদের ওপর অত্যাচার করছে, আইয়ুব খানকে তো কোনোদিন আমি দেখিনি, আমার পাশের বাড়ির মহাজনটাও কিন্তু ভয়ঙ্করভাবে আমার ওপর অত্যাচার করে, সুতরাং পাশের বাড়ির মহাজনটারও কালো হাত কেন ভাঙা যাবে না? আর এবার বিজেপি এটাকেই ব্যবহার করেছে ভালো করে। সে হয়তো তত্ত্বটত্ত্বে যায়নি, সে দেখেছে আইয়ুব খানকে যেহেতু মানুষ দেখে না, পাশের বাড়ির লোকটাকেই যেহেতু মানুষ দেখে, পাশের বাড়ির অত্যাচারীটাকেই যেহেতু মানুষ দেখে, ফলে পাশের বাড়ির অত্যাচারীটাকেই মূল ফোকাসে রাখো, আইয়ুব খানকে সরিয়ে দাও। কিন্তু হাড্ডি খিজির একই সঙ্গে দুটোকে এনেছিল, যে আইয়ুব খানের কালো হাতও ভাঙতে হবে এবং পাশের বাড়ির লোকটাকে মানে পাশের বাড়ির মহাজনটার বিরুদ্ধেও লড়তে হবে। কিন্তু এই বিষয়গুলো ক্র্যাশ করে দেয়। আপনি বলুন তো, যদি আর্টদালিরাও একটা সরকার চালাতো না, তাহলেও এই ডিবেটটাকে তারা অনেক উন্নত জায়গায় নিয়ে যেত। অন্তত গরিব মানুষের কী কী দাবি হওয়া উচিত সেই বিষয়গুলোকে নিয়ে তারা চিৎকার করে বলতো, আপনারা প্লিজ বলুন না হকারদের পেছনে পেটে যে লাথি পড়ছে সেটা নিয়ে আপনারা কী ভাবছেন লেডিস অ্যান্ড জেন্টলম্যান। কিন্তু না, সে কথাগুলো উঠে আসেনি। ফলে আমি দেখলাম অদ্ভুত একটা ক্লাস বায়াসনেস, অদ্ভুত একটা মজা। সে কার্ল মার্কস অনেক দিন আগে তৃতীয় নেপোলিয়ন সম্পর্কে বলেছিল না, লোকটা খুব দারুণ কথা বলে, খুব চালাক কথা বলে, কিন্তু লোকটা রাজনীতির একদম রই বোঝে না।
একটা 18th ব্রোমিয়ারে রয়েছে, সেই একই কথা বোধ হয় এই গোটা ডিবেটটার মধ্যেও চলে আসে। কিন্তু এই ডিবেটের অপূর্বতার অংশ এখনও বাকি রয়েছে। যে অপূর্বতার সামনে আপনাকে এই মুহূর্তে দাঁড়াতে হবে